দর্শক, এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। জাতীয় নির্বাচনের প্রচারণা যতটা জমজমাট এবং দৃশ্যমান, ততটাই আড়ালে গণভোটের প্রচারণা। এমনকি কোথাও কোথাও গণভোটের বিপক্ষে প্রচারণা শক্তিশালী। কোনো মহল থেকে বলা হচ্ছে গণভোটে বিজয়ী হলে থাকবে না সংবিধান, এমনকি বিসমিল্লাও মুছে যেতে পারে। এমন গুজবের বিপরীতে গণভোটের পক্ষে কতটা সক্রিয় সরকার ও জুলাই আন্দোলনের পক্ষে রাজনৈতিক শক্তি, আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সাংবাদিক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। জনাব মনির হায়দার, আমরা যদি 2025-এর প্রথম দিকে চলে যাই, আমরা দেখলাম যে কৃষিবিদ ইনস্টিটিউটে রাজনৈতিক দল, সুশীল সমাজ, এমন কোনো কর্নার নেই যেই কর্নার আপনারা একসাথে এক সূত্রে গাঁথেননি। আপনার সেই প্রোগ্রামের পেছনের কারিগরদের একজন আপনি। সেই প্রোগ্রামের উদ্দেশ্যটা কি ছিল? সেটা থেকেই কি জাতীয় ঐকমত্য কমিশনের বৃক্ষরোপণ হলো কিনা, বীজ বপন হলো কিনা, যদি সেই সময়টাতে ফিরে যান? আমরা এখন সবাই যা করছি এবং যা নিয়ে আলোচনা করছেন, আপনি আজকে করতে চাইছেন, এই সব কিছুর বীজ 2024 সালের 5ই আগস্ট এবং তার আগের কয়েক সপ্তাহে বপন করা হয়েছিল। জুলাই অভ্যুত্থান আমাদের জাতি হিসাবে পুনর্যাত্রা বা নতুন অভিযাত্রা সেই সুযোগ এনে দিয়েছে। 54 বছর ধরে আমরা যেই ভুল এবং অচলায়তনের বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছিলাম, সেখান থেকে বেরিয়ে আমাদের পূর্বপুরুষদের যে অঙ্গীকার, সেই অঙ্গীকারের পথে যাওয়ার পথ বা দরজা আমাদের সামনে খুলে দিয়েছে। এখন এর পরে আমাদের ব্যাপক কর্মযজ্ঞ, আমাদের সামনে বহু কাজ বাকি ছিল, বাকি এখনো আছে। জুলাই অভ্যুত্থানকালের সবচাইতে জোরালো অঙ্গীকারের যে কথাটা উঠে এসেছিল, সেটা হলো এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন। যেই ব্যবস্থায় স্বৈর শাসন বা ফ্যাসিবাদী শাসন তৈরি হয়, এই ব্যবস্থা থেকে বেরোবার অঙ্গীকার। নিশ্চয়ই আমাদের প্রত্যেকেরই মনে আছে যে আমাদের কিশোর এবং তরুণেরা যারা জীবন দিয়েছিল, যারা জীবন দিতে দিতে বেঁচে এসেছিল, তারা প্রত্যেকেই অভিন্ন উচ্চারণে বলেছিল এই ব্যবস্থা পরিবর্তন করতে হবে, এটা পাল্টাতে হবে। সেই পাল্টানোর বা পরিবর্তনের অঙ্গীকারটাই হলো সংস্কার। আমরা জানি 2024 সালের অক্টোবর মাসে, যখন আমি সরকারের অংশ ছিলাম না, তখন সরকারের তরফ থেকে সেই জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার অনুসারে অনেকগুলো সংস্কার কমিশন গঠন করা হলো। তখন সেই সংস্কার কমিশনগুলো বিভিন্ন বিষয়ভিত্তিক কাজ করছিল এবং সেই কমিশনগুলোতে প্রত্যেকটা বিষয়ের উপর যারা বিশেষজ্ঞ, অভিজ্ঞ, দক্ষ, জ্ঞানী, তাদেরকে যুক্ত করা হয়েছিল। ওই পর্যায়ে আমি তখন দেশের বাইরে ছিলাম। সেখান থেকে আমরা কিছু মানুষ আলাপ আলোচনা করলাম যে সংস্কার বা পরিবর্তনের আকাঙ্ক্ষার কথা অঙ্গীকার আকারে ব্যক্ত করা হয়েছিল, সে ব্যাপারে একটা ব্যাপক ভিত্তিক জাতীয় সংলাপ হওয়া প্রয়োজন। সরকারি উদ্যোগের কমিশনগুলো কাজ করছে, সেটা তার মতো করবে, কিন্তু একটা জাতীয় সংলাপের প্রয়োজন আছে। সেই উপলব্ধি থেকেই প্রথমে দেশের বাইরে বসে আমরা কিছু মানুষ এগুলো নিয়ে কাজ করেছি। আপনি যেটা 2025 সালের গোড়ার কথা বললেন, সেটা আসলে ছিল 2024 সালের ডিসেম্বর মাসের 27 এবং 28 তারিখ। 2 দিন ব্যাপী মোট 8টা সেশনে আমরা একটা জাতীয় সংলাপ বা ন্যাশনাল ডায়ালগের আয়োজন করেছিলাম এবং সেটার উদ্যোক্তা ছিল ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ, আমি যেটার সঙ্গে যুক্ত ছিলাম বা আছি। তো সেই ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের উদ্যোগে সেই ন্যাশনাল ডায়ালগে মাননীয় প্রধান উপদেষ্টা সেখানে প্রধান অতিথির বক্তব্য দিয়েছিলেন
এবং সরকারি বেসরকারি বিভিন্ন ক্ষেত্রের, আপনি বলেছেন যতদূর সম্ভব প্রতিনিধিদেরকে নিয়ে 2 দিন ব্যাপী সেই সংলাপটা আয়োজন করা হয়েছিল, এবং সেটার মধ্য দিয়ে নিঃসন্দেহে একটা রূপরেখা দাঁড় করানো গেছে যে কোন প্রক্রিয়ায় কোন পথে আমরা সংস্কারের এজেন্ডাগুলো নিয়ে অগ্রসর হব। তো তারপরে আমাকে আবার আমার ব্যক্তিগত অবস্থার কারণে দেশের বাইরে চলে যেতে হয়েছিল। পরবর্তীকালে যখন সংস্কার কমিশনগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে, তখন আমাকে সরকারের তরফ থেকে খবর দেওয়া হলো, বলা হলো যে তোমাকে ভূমিকা রাখতে হবে, তুমি দেশে আসো। এটা জানুয়ারি মাসের কথা 2025 সালের। তো নিঃসন্দেহে এটা যে কোনো মানুষের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ বা এক ধরনের আকাঙ্ক্ষিত সুযোগ, যে রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের ক্ষেত্রে কন্ট্রিবিউট করা বা একটা ভূমিকা পালন করা। আমার মতো একজন ক্ষুদ্র মানুষ, আমাকে যখন বলা হলো, আমার একটু সময় লেগেছিল আসতে। ফেব্রুয়ারি মাসের শুরুতে আমাকে অ্যাপয়েন্ট করা হয় এবং তার কিছুদিন পরে আমি দেশে এসে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে আমি কাজ শুরু করি। তখন জাতীয় ঐক্যমত্য কমিশন নামের এক অভিনব কমিশন মাননীয় প্রধান উপদেষ্টা গঠন করেন, যে কমিশনের তিনিই প্রধান। প্রফেসর আলী রিয়াজ সহসভাপতি এবং অন্য সংস্কার কমিশনগুলোর প্রধানরা এটার সদস্য হিসাবে ছিলেন। 12 তারিখে আমি দেশে ফেরার পর 3 দিন সময় দেওয়া হয়েছিল আমাকে, যে সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা আলোচনার আয়োজন, এবং 15ই ফেব্রুয়ারি ফরেন সার্ভিস একাডেমির অডিটোরিয়ামে দেশের ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল, প্রায় 32টা দলকে নিয়ে প্রথম ঐক্যমত্য কমিশনের যাত্রা শুরু হয়। মাননীয় প্রধান উপদেষ্টা সেখানে বক্তব্য রেখেছিলেন, এবং তারপরে তো এই ইতিহাস প্রায় 10 মাস ধরে চলল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ ধারাবাহিক আলোচনা হলো কিভাবে আমাদের সংস্কার এজেন্ডাগুলোকে একত্রিত করা যায়, কিভাবে জাতির জন্য একটা দীর্ঘস্থায়ী পথরেখা বা গাইডলাইন তৈরি করা যায়, এবং রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সর্বাত্মক অত্যন্ত কার্যকর অংশগ্রহণের মধ্য দিয়ে সেই প্রক্রিয়াটা একটা পর্যায়ে আসে। আমরা এবং দেখলাম যে জাতির জন্য একটা ভবিষ্যতের পথরেখা গ্রহণ করা হয়। জি, আমরা দেখলাম যে বাঘা বাঘা রাজনৈতিক নেতারা, তারা সেখানে পড়াশোনা করছেন, তারা ডিবেটে অংশগ্রহণ করছেন, ফাইল নিয়ে যাচ্ছেন, সংবিধানের চুলচেরা বিশ্লেষণ করছেন। সেই মানে কেমন ছিল সেখানে, মানে রাজনৈতিক দলের এত বড় বড় নেতাদেরকে মানে সেখানে এক সূত্রে গাথা, এবং তাদেরকে ঘন্টার পর ঘন্টা বলা যায় যে একটা ফ্রেমে আবদ্ধ করে রাখা। দেখুন, কোনো এক সময় যেটাকে অসম্ভব মনে করা হতো, কারণ এ ধরনের ঘটনা পৃথিবীতেও যে খুব অহরহ ঘটে তা না, যে সকল দল এক জায়গায় বসে মাসের পর মাস আলোচনা করবে নিজেদের সম্মিলিত করণীয় বিষয়ে, এটা নিঃসন্দেহে একটা নতুন দৃষ্টান্ত আমাদের জাতির জন্য। কিন্তু এই জিনিসটা তো খুব সহজে হয়নি। এই জিনিসটা বা এই জায়গায় পৌঁছাবার জন্য আমাদেরকে হাজারের উপরে কিশোর তরুণকে জীবন দিতে হয়েছে। বহু মায়ের কোল খালি হয়েছে। 16 বছরের জেকে বসা এক জগদ্দল পাথর ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী, তাদেরকে এখান থেকে সরানোর জন্য আমাদের প্রজন্মের মানুষেরা আমরা বহুদিন চেষ্টা করেছি। আমাদের আগের প্রজন্ম, আমাদের পলিটিশিয়ানস, আমাদের নাগরিক সমাজের প্রতিনিধিরা বহুভাবে বলেছি, চেষ্টা করেছি, কিন্তু আমরা সফল হতে পারিনি। শেষ পর্যন্ত আমাদের সন্তান তুল্য কিশোর তরুণেরা, তারা নিজেদের বুক পেতে গুলি খেয়ে জীবন দিয়ে তারা আমাদেরকে ওই অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেছে, এবং তাদের এই জীবন দেওয়ার বিনিময়ে আমরা যে সুযোগ পেয়েছি, এই সুযোগটাকে দায়িত্বশীলতার সঙ্গে কাজে লাগানোর এই যে দায়বোধ, এটা যে যাই বলুক, এটা নিজেদের অগোচরেই কিন্তু এক ধরনের বাধ্যবাধকতা তৈরি করে বলেই ভিন্ন ভিন্ন মত এবং পথের মানুষেরা এক জায়গায় বসেছেন। টেলিভিশনে সরাসরি দেখানো হচ্ছে, সেই অনুষ্ঠানে তারা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের জন্য কথা বলেছেন, তর্ক করেছেন, বিতর্ক করেছেন, ভিন্ন মত করেছেন, দ্বিমত পোষণ করেছেন, আলোচনা অচলাবস্থা তৈরি হয়েছিল, আবার তারা ফিরে এসেছেন। এগুলোর মধ্যে
কিছু হয়তো সমালোচনার জায়গা কিংবা নেতিবাচক কিছু থাকলেও থাকতে পারে, কিন্তু সামগ্রিকভাবে একটা জাতির জন্য এটা অত্যন্ত ইতিবাচক। এই মুহূর্তে আমরা গণভোট এবং নির্বাচনকে ঘিরে একটা পরিবেশ পরিস্থিতি দেখি, কিন্তু আমার বিশ্বাস এই জুলাই অভ্যুত্থানের অভিজ্ঞতার পর বড় রকমের কোনো রকমের দায়িত্বহীনতা বাংলাদেশের নেতারা দেখাবেন এটা আমার মনে হয় না। সেই সময়টাতে যদি বলেন যে কেমন সহযোগিতা পেয়েছেন বা সেই সময় তিক্ত অভিজ্ঞতা বা মানে ভাবনার জায়গাগুলি কেমন ছিল? দেখুন, আজকের আলোচনায় বা এখনকার কথায় আমরা তিক্ত অভিজ্ঞতাগুলোকে পেছনে রাখি, আলোচনায় না নাই ভালো। তিক্ত অভিজ্ঞতার সত্ত্বেও, নানা রকম তিক্ত অভিজ্ঞতা সত্ত্বেও ভালো অভিজ্ঞতাটা হলো যে আমাদের পলিটিশিয়ানরা তো এক জায়গায় বসেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কথা বলেছেন, তারা শেষ পর্যন্ত জাতির জন্য একটা দীর্ঘস্থায়ী দলিল তৈরি করেছেন, সেখানে অঙ্গীকার করেছেন, স্বাক্ষর করেছেন। আজকে যে গণভোটের কথা বলছেন, কেউ কেউ কোথাও বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে হয়তো নেগেটিভ বলছে, কিন্তু রাজনৈতিক দলগুলো তো সবাই এটার পক্ষে বলছে। সকল শীর্ষ নেতা হায়ের পক্ষে দেশের জনগণকে আহ্বান জানিয়েছেন। সুতরাং ওই বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কে কোথায় কি বললো, দেখুন এই দেশ থেকে ফ্যাসিবাদী শাসক গোষ্ঠীর মূল ব্যক্তিরা পালিয়ে গেছে, কিন্তু ফ্যাসিবাদের সকল সমর্থক, সকল কর্মী, সহযোগী তারা তো পালিয়ে যায়নি। তারা নানাজন নানাভাবে এই দেশে আছে, এবং তারা কেউ কেউ নানা আবরণে এসে এই সংস্কার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবার, বাধাগ্রস্ত করবার, বিতর্কিত করার অপচেষ্টা চালাবে। এটা খুব অপ্রত্যাশিত নয়, এটা করারই কথা। জাতীয় ঐকমত্য কমিশন কি পিকনিক ছিল? কোন কোন মহল থেকে তো বলা হচ্ছিল যে সেখানে খাওয়া দাওয়া করা হচ্ছে, পিকনিক করা হচ্ছে। এখন এটা টাকা, রাষ্ট্রের টাকা কেউ যদি বলতে চায়, আপনি তো তার মুখ চেপে ধরতে পারবেন না। জাতীয় ঐকমত্য কমিশনে কি হয়েছে সেটা সবাই জানে। যারা এটা নিয়ে বিতর্ক করতে চায় বা এটাকে নেগেটিভলি উপস্থাপন করতে চায়, তাদের উদ্দেশ্য সম্পর্কে দেশের সাধারণ মানুষের বুঝতে কষ্ট হবার কথা না। কত টাকা খরচ হয়েছে সেখানে? দেখুন, আজকের আলোচনা আর এসব খরচের বিষয়ে বেশি আলোচনা না করাই বোধহয় ভালো হবে, কিন্তু আপনাকে একটা জিনিস বলি, জাতীয় ঐকমত্য কমিশন যেটা ছিল প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, যেটা আলোচনা পর্বে কার্যকর নেতৃত্ব দিয়েছেন প্রফেসর আলী রিয়াজ, এই পুরো প্রক্রিয়ায় কমিশন প্রধান, কমিশনের সহসভাপতি বা সদস্যরা কেউ রাষ্ট্রের কোনো টাকা খরচের দায়িত্বে ছিলেন না, তারা খরচ করেননি। এই কাজে যে খরচের প্রয়োজন হয়েছে সেটা আইন মন্ত্রণালয় থেকে করা হয়েছে, এবং আমার কাছে থাকা হিসাব অনুযায়ী এটা এই 10 মাসের দীর্ঘ যাত্রায় সব মিলিয়ে খরচ হয়েছে 1,69,00,000 টাকা, এখন পর্যন্ত আমি যতটুকু জানি। এবং এর মধ্যে খরচ ধরেন, সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ সকাল থেকে রাত অবধি ছিলেন, তাদের সঙ্গে তাদের সহযোগীরা ছিলেন, স্টাফরা ছিলেন, সেখানে নিরাপত্তা বাহিনীর মানুষেরা ছিলেন, সাংবাদিকরা ছিলেন, তাদের প্রত্যেককে একেবারে ন্যূনতম সাদামাটা খাবার খাওয়ানো হয়েছে প্রতিদিন। একেবারে আমি কোত্থেকে সেটাও বলে দিই, পাবলিক সার্ভিস কমিশন পিএসসির ক্যান্টিন থেকে খাবার এনে প্রতিদিন খাওয়ানো হতো, কোনো হোটেল থেকেও আনা হতো না, প্রত্যেক দিন। মানে এমন না যে একদিন ভালো হোটেল থেকে খাওয়ানো হয়েছে, একদিন পিএসসির ক্যান্টিন থেকে খাওয়ানো হয়েছে, ন্যূনতম খরচের মধ্যে। জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের মধ্যে কেউ কেউ তারা কোনো রকম সম্মানই পর্যন্ত নেননি, তারা এই পুরো বছর জুড়ে এখানে কাজ করেছেন, কোনো সম্মানই নেননি, কেউ কেউ হয়তো নিয়েছেন। সুতরাং এইখানে খরচ, টাকার শ্রাদ্ধ এগুলা যারা বলে, কেউ কেউ না জেনে বলে, আর কেউ কেউ বিশেষ অসৎ উদ্দেশ্যে বলে। কি কি বিষয়ে একমত হলো রাজনৈতিক দলগুলোর নেতারা, আর মোটা দাগে তাদের যেখানে স্বার্থে আঘাত আসে কোন কোন বিষয়ে তারা দ্বিমত বা ভিন্নমত পোষণ করলো? না, আমি দেখুন আজকে নেতিবাচক কথা খুব বেশি বলতে চাই না, স্বার্থে আঘাত কিংবা ইত্যাদি ইত্যাদি। মোটা দাগে যে জুলাই জাতীয় সনদ 2025 যেটা তৈরি করা হয়েছে এবং সবাই স্বাক্ষর করেছেন, এখানে 84টা সুপারিশ আছে। প্রথমত আমাদেরকে একটু পেছনে যাওয়া দরকার, যে 2024 সালের অক্টোবর মাসে মাননীয় প্রধান উপদেষ্টা তার উপর অর্পিত গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় তার উপর অর্পিত যে মহান দায়িত্ব, তার মধ্যে প্রধানতম দায়িত্ব ছিল এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। পাশাপাশি দায়িত্ব ছিল গণহত্যার বিচার, গুম, অপহরণের বিচার, অন্যান্য বিচার বহির্ভূত হত্যার বিচার, এগুলো নির্বাচন আয়োজন এবং নির্বাচন আয়োজন।
তো নির্বাচন তো এখন আমাদের দোরগোড়ায়, আর বাস্তব। বিচারও এটা মানে কোনো বায়বীয় বিষয় না, আমরা সামনে দেখতে পাচ্ছি কোনো রকম হস্তক্ষেপ ছাড়া স্বাধীনভাবে বিচার চলছে, সরকার লজিস্টিক সাপোর্ট দিচ্ছে। কিন্তু তার যে অঙ্গীকারের আপনার সংস্কারের যে তার উপর দায়িত্ব, সেই দায়িত্ব অনুযায়ী 2024 সালের অক্টোবর মাসে তিনি 6টি সংস্কার কমিশন গঠন করলেন, পরে আরও করেছেন। ওই 6টি সংস্কারের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কমিশন ছিল সংবিধান সংস্কার কমিশন। আমরা জানি সেই কমিশনগুলো, যে কমিশন যে দায়িত্বে ছিল, ওই সম্পর্কিত যারা বিশেষজ্ঞ, অভিজ্ঞ, জ্ঞানী গুণী মানুষ, তাদেরকে দিয়ে কমিশনগুলো করা হয়েছিল। এবং এই কমিশনগুলো তাদের রিপোর্ট গত বছরের 2025 সালের ফেব্রুয়ারি মাসের শুরুতে জমা দেয় সরকারের কাছে। এই রিপোর্টগুলোতে সব মিলিয়ে 1000-এরও উপর সুপারিশ ছিল। এই রাষ্ট্র ব্যবস্থার যে দৈন্য দশা, এটার যে দুর্বলতা, এটার যে সীমাবদ্ধতা, এইগুলো দূর করবার জন্য, এটাকে একটি কার্যকর আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করবার জন্য কমিশনগুলো প্রায় 1000-এর উপরে সুপারিশ জমা দেয়। এরপরে যখন জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হয়, কেন করা হয়েছিল? মাননীয় প্রধান উপদেষ্টা নিজের সভাপতি ছিলেন। এই কমিশন করা হয় যে এই যে সুপারিশগুলো বিভিন্ন কমিশন দিয়েছে, এই সুপারিশগুলোর মধ্য থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ সুপারিশগুলো বাছাই করে রাজনৈতিক দলগুলো এবং সিভিল সোসাইটি, নাগরিক সমাজের সঙ্গে আলাপ আলোচনা করে একটা ন্যাশনাল চার্টার বা জুলাই জাতীয় সনদ তৈরি করার জন্য। আপনার মনে থাকবে, আপনি একটা নিউজ টিম লিড দেন, যে তখন সেই মার্চ মাসে 2025 সালের মার্চ মাসে কমিশনের পক্ষ থেকে 166টা সুপারিশকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনায় নিয়ে একটি স্প্রেডশিট তৈরি করা হয়েছিল এবং রাজনৈতিক দলগুলোকে সেটা পাঠিয়ে দেওয়া হয়েছিল। কেন পাঠানো হয়েছিল? যে এই 166টা সুপারিশ আমরা বাছাই করেছি যে এগুলো খুব গুরুত্বপূর্ণ, এখন এগুলার ব্যাপারে আপনারা মতামত দেন, যে এগুলার ব্যাপারে আপনার দলের অবস্থান কি এবং এগুলো কোন পদ্ধতিতে বাস্তবায়িত হতে পারে। রাজনৈতিক দলগুলো সেই প্রেসক্রাইব ফর্ম বা স্প্রেডশিটে তারা তাদের ওপিনিয়ন দিয়েছেন। কোথাও কোথাও কোনো কোনো দল বাড়তি কাগজে তাদের আরও লিখিতভাবে তাদের আরও সাপ্লিমেন্টারি ওপিনিয়ন বা অবজারভেশন জানিয়েছেন। এবং এক পর্যায়ে সেগুলো নিয়ে আলোচনা শুরু হয়, প্রথম রাউন্ডের আলোচনা। এবং সে আলোচনায় জাতীয় সংসদ ভবনে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা অংশ নিয়েছিলেন। সেই আলোচনার মধ্য দিয়ে 166টার মধ্য থেকে অনেকগুলো বাদ হয়ে যায় ভিন্ন মতের কারণে। মানে মোটামুটি কনসেনসাসও হচ্ছিল না, বাট মোটা দাগে ভিন্ন মত। তো সেগুলো বাদ হয়ে গিয়ে তারপরে যে সংখ্যাটা থাকে, এটা এই যে 84টা, যে 84টা এখন জুলাই ন্যাশনাল চার্টারে আছে। জি। পরবর্তীকালে আপনার দ্বিতীয় রাউন্ডের আলোচনা যখন শুরু হয় ফরেন সার্ভিস একাডেমিতে, সেখানে সব দলকে একত্রে বসানো হয়। আগে কিন্তু প্রত্যেকটা দলের সঙ্গে আলাদা 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 বৈঠক হয়েছে। তারা যে মতামত দিয়েছিল সেগুলো টেবিলে নিয়ে তাদের সঙ্গে আলাদাভাবে বসানো হয়েছিল। দ্বিতীয় রাউন্ডের আলোচনায় যখন সবাই একসঙ্গে বসে আলোচনা শুরু করে, সেটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সেখানে প্রধানত সংবিধানের কোন কোন জায়গায় আমাদের পরিবর্তন ঘটাতে হবে এবং সেই পরিবর্তনের মধ্য দিয়ে কি বাদ দিয়ে কি প্রতিস্থাপিত হবে, হ্যাঁ, সেই জিনিসগুলা চুলচেরা আলোচনা করে চূড়ান্ত করা হয়। এবং আপনার জানা আছে নিশ্চয়ই, সেখানে দিনের পর দিনে আলোচনা হয়েছে, সকাল থেকে রাত অবধি। অনেকগুলো বিষয়ে সর্বসম্মতভাবে একমত হয়েছে, কিছু কিছু বিষয়ে কারো কারো নোট অফ ডিসেন্ট ছিল, কিন্তু শেষ পর্যন্ত সবাই মিলে এই যে 84টা সুপারিশ, এগুলোকে সবাই একমত হয়ে, কিছু নোট অফ ডিসেন্ট সহ একমত হয়ে তারা জুলাই জাতীয় সনদ 2025 চূড়ান্ত করেন। এই যে 84টা সুপারিশ, এর মধ্যে 48টা হলো সংবিধান সংক্রান্ত, যেটাকে আমরা সংবিধান সংস্কার বলছি। আর বাকিগুলো কিছু অধ্যাদেশ দিয়ে বাস্তবায়নযোগ্য, কিছু বিদ্যমান আইনে বাস্তবায়নযোগ্য, কিছু এক্সিকিউটিভ অর্ডারে বাস্তবায়নযোগ্য। তার অনেকগুলো বাস্তবায়িত হয়ে গেছে, এর মধ্যে বাকিগুলো প্রক্রিয়াধীন আছে। যে 48টা সুপারিশ সংবিধান সংক্রান্ত, মূলত এটা বাস্তবায়নের লক্ষ্যে রাষ্ট্র একটা আদেশ জারি করে গত নভেম্বর মাসে। সেই আদেশটার নাম হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ সংবিধান সংস্কার 2025। সেই আদেশেই কিন্তু এই গণভোটের কথা বলা আছে।
যে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হবে একটি গণভোট। গণভোটে জিনিসটি অনুমোদিত হবার পর এটা সংবিধানে অ্যাডাপ্ট করার জন্য একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং সেই পরিষদ নির্ধারিত সময়ের মধ্যে এগুলো নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে, আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করবে। এখন এই সংবিধান সংস্কার পরিষদ কিভাবে গঠিত হবে সে আলোচনায় যাব। জি, অবশ্যই। সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে আগামী 12ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন, ভোট, গণভোট এবং জাতীয় নির্বাচন দুটো একসঙ্গে হচ্ছে, সেখানে জাতীয় নির্বাচনে যারা জনগণের প্রতিনিধি হিসাবে নির্বাচিত হবেন তাদের একই সঙ্গে দুটো পরিচয়, দুটো সত্তা তৈরি হবে ওই আদেশ অনুসারে। তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবেন এবং সেজন্য আলাদা শপথ গ্রহণ করবেন। পাশাপাশি তারা জাতীয় সংসদের সদস্য হবেন এবং সেজন্য আলাদা শপথ গ্রহণ করবেন। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে তাদের উপরে দায়িত্ব হলো 160 কার্যদিবস। 160 কার্যদিবসের মধ্যে তারা গণভোটে অনুমোদিত হওয়া সংস্কার প্রস্তাবগুলোকে নির্দিষ্ট আনুষ্ঠানিকতার মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করবেন, বা যেটা বাদ দেওয়ার বাদ দেবেন, বাকিটা সেখানে প্রতিস্থাপন হবে, সংবিধান সংযোজন, সংশোধন, সেগুলো তারা করবেন। তাদের 160 দিনের মধ্যে এই কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য পদটা বিলুপ্ত হয়ে যাবে, ওই পরিচয় শেষ হয়ে যাবে। তখন তারা কেবলমাত্র সংসদ সদস্য হিসাবে তাদের দায়িত্ব অব্যাহত রাখবেন। একটা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে যে এই গণভোট বা ইলেকশনের পর যতক্ষণ পর্যন্ত এই সংবিধান সংস্কারের কাজটা সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত এই সরকারি দায়িত্বে থাকবে। এটা ডাহা মিথ্যাচার, একেবারে নির্জলা মিথ্যাচার। তাহলে সত্যটা কি? সত্যটা হলো যে বর্তমান সংবিধান যেটা আছে, সংস্কার হওয়ার আগ পর্যন্ত এটাই আমাদের সংবিধান এবং এটাতে যেভাবে বলা আছে সেভাবেই সবকিছু হবে। এটাতে যেভাবে বলা আছে মানে নির্বাচনের পর দ্রুততম সময়ে নির্বাচিত প্রতিনিধিরা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন, সরকার গঠন করবেন না, সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন, সংবিধানের অধিবেশন বসবে, সেখানে স্পিকার, ডেপুটি স্পিকার, লিডার অফ দ্য হাউস এগুলো নির্বাচিত হবে এবং পাশাপাশি সমান্তরালে সংখ্যাগরিষ্ঠ দলের প্রধানকে সরকার গঠনের জন্য আহ্বান জানানো হবে, তিনি তার সরকার গঠন করবেন এবং সরকার তার কর্মকাণ্ড শুরু করবে, অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেবে। ওই সংসদ চলমান অবস্থায়, ওই সরকার দায়িত্বে থাকা অবস্থায় পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম চলবে। এখন কবে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন বসবে এটা একটা প্রশ্ন, কবে কিভাবে বসবে এটা আমাদের একটা পদ্ধতি স্টাবলিশড আছে। সেটা হলো জাতীয় সংসদে বিজনেস অ্যাডভাইজারি কমিটি বা কার্য উপদেষ্টা কমিটি বলে একটা কমিটি আছে। জি, সেই কমিটি বসে সিদ্ধান্ত নেয় যে কবে, কখন, কিভাবে পার্লামেন্টের অধিবেশন বসবে। সেই কমিটি সিদ্ধান্ত নেবে যে কবে সংস্কার পরিষদের অধিবেশন বসবে আর কবে পার্লামেন্টের অধিবেশন বসবে। এটা কাণ্ডজ্ঞানের ব্যাপার, কমন সেন্সের ব্যাপার, যে যেদিন সংস্কার পরিষদের অধিবেশন বসবে সেদিন পার্লামেন্টের অধিবেশন বসবে না, আবার যেদিন পার্লামেন্টের অধিবেশন বসবে সেদিন সংস্কার পরিষদের অধিবেশন বসবে না, এইভাবেই কাজ আবার চলবে। গ্যাপও তো থাকে। হ্যাঁ, থাকে তো, আমরা তো জানি দীর্ঘদিন সংসদের বিরতি থাকে, বিভিন্ন সিজনাল সেশন হয়, তো আমরা জানি এটা। এই তো। জি, চমৎকার। আমার একটা প্রশ্ন, যেটা আমাদের সাধারণ জনগণও আমাদেরকে প্রশ্ন করে বা আপনাকেও হয়তো এই প্রশ্নের মুখোমুখি হতে হয়, এর আগের গণভোটগুলো কেমন ছিল? সেখানে তো শুধু হ্যাঁ এবং না ছিল, এবার 4টি প্রশ্ন কেন জুড়ে দিতে হলো? সেখানে শুধু হ্যাঁ এবং না থাকলে কি সমস্যা হইতো? না, হ্যাঁ, গণভোট তো হ্যাঁ এবং না এর মাধ্যমেই হয়, সারা দুনিয়াতেই তাই হয়। দেখুন, বাংলাদেশে এর আগে 3টি গণভোট হয়েছে, এটা সত্য, কিন্তু সেই গণভোটগুলোর বৈশিষ্ট্য এবং উদ্দেশ্যগত দিক বিবেচনায় এবারের গণভোটের সঙ্গে রাত আর দিন তফাৎ। কেমন? সেই গণভোটগুলো হয়েছিল সংবিধানের একটা নির্দিষ্ট আর্টিকেল বা অনুচ্ছেদ সংশোধনের জন্য, আর এবারের গণভোট হচ্ছে আমাদের সংবিধানের বড় রকমের সংস্কারের জন্য।
72 সালে আমাদের যে সংবিধানটা গ্রহণ করা হয়েছিল, গত 54 বছরে এটা আমাদের কাছে প্রমাণিত সত্য, এবং জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এটা আমাদের জাতির উপর অর্পিত দায়িত্ব যে ওই সংবিধানে গুরুতর ত্রুটি, বিচ্যুতি এবং ফাঁকফোকর রয়ে গেছে। কিভাবে আমরা বুঝি যে গত জুলাই অভ্যুত্থানের আগের 16 বছর যারা দেশের ক্ষমতা দখল করেছিল, যে ফ্যাসিস্টরা, তারা কিন্তু সংবিধানের বাইরে যায়নি। তারা কিন্তু তাদের শাসনটাকে সাংবিধানিক কাঠামোর মধ্যেই চালিয়েছিল, এবং সংবিধানের দোহাই দিয়েই তারা তিনটি ভুয়া নির্বাচন করেছিল। সুতরাং এটা বুঝতে কষ্ট হবার কথা না যে সমস্যাটা আসলে এই সংবিধানের ভিতরেই। এই সংবিধানটাকে যদি গণতান্ত্রিক না করা যায়, এই সংবিধানটাকে যদি ক্ষমতার ভারসাম্য নিশ্চিত না করা যায় এই সংবিধানে, তাহলে আপনি যত ভালো নির্বাচনই করেন, আপনার যত সদিচ্ছাই থাকুক, আপনি যত ভালো আশাই করেন না কেন, এখানে আপনি স্বৈরাচার বা ফ্যাসিবাদ আশা ঠেকাতে পারবেন না, কারণ ওখানে সুযোগ রাখা আছে। তো এখন এই সংবিধানের বড় রকমের সংস্কারের যখন প্রশ্ন, তাহলে আপনাকে দুনিয়ায় প্রচলিত রীতি বা প্রথাটাকেই অনুসরণ করতে হবে। দুনিয়াতে নতুন সংবিধান গ্রহণ বা সংবিধানের বড় রকমের সংস্কারের ক্ষেত্রে যে রীতি পদ্ধতি অনুসরণ করা হয়, আমরা তো তার বাইরে যেতে পারবো না, যাওয়ার সুযোগ নাই। আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয় যে 48টা বিষয় এখানে আছে সংবিধান সংস্কারের, আপনি এখানে পিক অ্যান্ড চুজের অপশন দিয়ে একটা গণভোট করে দেন, আপনি পারবেন না, কারণ এটা হয় না, দুনিয়ার কোথাও হয় না। দেখেন, কিছুকাল আগে তিউনিসিয়াতে নতুন সংবিধান গ্রহণ করা হয়েছে, সেখানে 268টা বিধান প্রস্তাব সুপারিশ আছে। তো সবগুলো তো জনগণের কাছে পাঠানো হয়েছে যে নতুন সংবিধান বানিয়েছি এবং এর মধ্যে এই বলা হয়েছে, এটা হলে পারে দেশের এই ভালো হবে, তুমি হা না, এর বাইরে কোনো অপশন নাই। কেনিয়াতে কয়েক বছর আগে নতুন সংবিধান নেওয়া হয়েছে একইভাবে। আবার সংবিধানের বড় রকমের সংস্কার কোথায় হয়েছে? টার্কিতে হয়েছে 2017 সালে, তুরস্কে হয়েছে, আইসল্যান্ডে, আরও অনেক দেশে হয়েছে, সব দৃষ্টান্ত আমি এখন দিচ্ছি না। সেখানে এরকম অনেকগুলো বিষয়, প্রশ্ন কিন্তু না, প্রশ্ন একটাই, অনেকগুলো বিষয় একবারে হাজির করে বলা হয়েছে যে এই বিষয়গুলো আনা হয়েছে, এটা করলে পরে দেশের এই ভালো হবে, জনগণের এই উপকার হবে, তুমি এটার পক্ষে হ্যাঁ বা না। এখন আমাদের বাংলাদেশে 12ই ফেব্রুয়ারির গণভোটের প্রশ্নটা আসলে কি, বিষয়গুলো আসলে কি? 4টা প্রশ্ন না, 4টা প্রশ্ন না, এটাই একটা ভুল বুঝাবুঝি, ভুল বার্তা। প্রথম কথা হলো এখানে 48টা সুপারিশ, যেটা এই জুলাই জাতীয় সনদের মধ্যে আছে, যে 48টা সুপারিশ সংবিধান সংশোধন সংক্রান্ত। এই 48টা সুপারিশকে 4 ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। গণভোটের ব্যালটে ওই 4 ক্যাটাগরির কথা বলা হয়েছে। 4টা প্রশ্ন না, প্রশ্ন একটাই। আর 48টা সুপারিশ, 4 ক্যাটাগরি, একটি প্রশ্ন। এখন তাহলে প্রশ্নটা কি? প্রশ্নটা হলো যে আমাদের এখনকার সংবিধান যেভাবে আছে, এটা যদি এভাবে রেখে দেন তাহলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে, আরো তাড়াতাড়ি আসবে, আরো কঠোরভাবে আসবে। আপনি এটা বন্ধ করতে চান, তাহলে আপনি হ্যাঁ ভোট দিবেন, আর বন্ধ করতে না চাইলে আপনি যা খুশি তাই করবেন। এই তো, আপনি জুলাই অভ্যুত্থানের পক্ষে না বিপক্ষে? জুলাই অভ্যুত্থান যে হলো এবং আমাদেরকে যে পরিবর্তনের এই সুযোগটা তৈরি করে দিল, আপনি এই অভ্যুত্থানের পক্ষে না বিপক্ষে? আপনি পক্ষে হলে হ্যাঁ দিবেন। জুলাই অভ্যুত্থান এখনো অপূর্ণ এই সেন্সে যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা গ্রাউন্ডটা তৈরি করেছি রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের কাজটা চলমান, প্রক্রিয়া চলছে, একটার পর একটা ধাপ আসছে। আপনি এই অভ্যুত্থানকে পূর্ণতা দিতে চান নাকি পরিত্যক্ত ঘোষণা করতে চান? বহু লোক আছে পরিত্যক্ত ঘোষণা করতে চায়, তারা জুলাই অভ্যুত্থানকে অপরাধ মনে করে। এই সমাজে আছে লোকগুলো এখনো, তারা মাঝে মাঝে বিভিন্ন রকম মুখোশ পরে এসে, হ্যাঁ, দৃশ্যত জুলাই অভ্যুত্থানের পক্ষের মানুষ এরকম পরিচয় দেখিয়ে তারা অভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলে, তারা অভ্যুত্থানকে নাই করে দিতে চায়, তারা ন্যায়ের কথা বলে। কিন্তু যারা জুলাই অভ্যুত্থানকে ধারণ করে, এটাকে অনিবার্য মনে করে এবং এইটা আমাদের সামনে যে ঘুরে দাঁড়াবার, নতুন যাত্রা শুরু করবার একটা সুযোগ তৈরি করে দিয়েছে, যারাই বিশ্বাস রাখে, তারা তো কখনো জুলাই অভ্যুত্থানকে অ্যাবান্ডন করতে পারে না, এটাকে অপরাধ মনে করতে পারে না। সুতরাং যিনি জুলাই অভ্যুত্থানকে অপরাধ মনে করেন না, যিনি জুলাই অভ্যুত্থানকে পূর্ণতা দিতে চান, তার সামনে কয়টা অপশন আছে? একটা বেশি আছে কিনা আমি জানি না, একটা অপশন, সিম্পল। সেটাই এই গণভোটের প্রশ্ন। ওকে, আলোচনা করব আপনার এই বিষয় নিয়ে। মনির হায়দার, আমি প্রশ্ন করেছিলাম আপনাকে যে হা জয়যুক্ত হলে কি পাবে বাংলাদেশ, আর
না জয়যুক্ত হলে কি পরিণতি অপেক্ষা করছে? ধন্যবাদ। এইটা একটু সময় লাগবে বলতে, যে প্রথম কথা হলো যদি জুলাই গণভোটে হাঁ জয়ী হয়, তাহলে জনগণ এই হাঁকে জয়ী করার মধ্য দিয়ে কি কি অনুমোদন করবে। গণভোটটা হচ্ছে জনগণের যে সার্বভৌম ক্ষমতা বা কনস্টিটিউয়েন্ট পাওয়ার বা গাঠনিক ক্ষমতা, সেই ক্ষমতা প্রয়োগের মাধ্যমে কিছু বিষয়কে অনুমোদন করা বা অনুমোদন না করা। তো তারা এটা যেটা অনুমোদন করবে, এটা নিঃসন্দেহে একটা বড় রকমের বাধ্যবাধকতা তৈরি করে পরবর্তী সংসদ, রাজনৈতিক দলগুলো, সরকার, তাদের জন্য। তো এই জুলাই গণ অভ্যুত্থানে যে 48টি সুপারিশের কথা বললাম, এগুলো থেকে আমি বিশেষ গুরুত্বপূর্ণ কয়টা তুলে ধরতে পারি আমাদের দর্শকদের জন্য, যে তারা জানলেন যে গণভোটে হায়ের মধ্য দিয়ে যে সংস্কারের দিকে আমরা যেতে চাচ্ছি, কি সংস্কার সেখানে থাকবে। এর মধ্যে একটা বড় সংস্কার হলো যে আমাদের 3টা জায়গায় বড় রকমের সমস্যা ছিল অতীতে সংবিধানে, আপনার দুর্বলতার কারণে বা ফাঁকফোকরের কারণে। একটা হলো 5 বছর পর পর একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর। আমরা কিছুকাল চর্চা করেছিলাম সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বলে একটা জিনিস ছিল, কিন্তু 2011 সালে এক ব্যক্তির ইচ্ছায় সংবিধান থেকে সেই জিনিসটা ছুঁড়ে ফেলে দেওয়া হলো, তুলে দেওয়া হলো, দিয়ে দলীয় মানে ক্ষমতাসীন দলীয় সরকারের অধীনে নির্বাচনের পথে আমরা গেলাম। তারপর তো কী নির্বাচন হলো 3টা আমরা জানি। নির্বাচনের নামে কত রকমের প্রতারণার, শঠতা, ভণ্ডামি হতে পারে সবই আমরা দেখলাম। সুতরাং একটা জিনিস এনশিওর করতে হবে যে যে কোনো নির্বাচিত সরকার বা সংসদ 5 বছর পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে, তার মেয়াদ চলে যাবে, সে বিদায় নেবে। এটা করতে হলে আমাদেরকে এখন পর্যন্ত আমাদের যে রাজনৈতিক এবং রাষ্ট্রীয় রীতিনীতির চর্চা, সেখানে আমাদের একটি দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার লাগবেই। এটা সংবিধানে আবার পুনর্বহাল করতে হবে এবং অতীতের অভিজ্ঞতা থেকে এখানে যত ত্রুটি বিচ্যুতি আছে সেটা সংশোধন করে আরও পারফেক্ট একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করতে হবে। এবারের গণভোটে বিষয়টাকে আনা হয়েছে এভাবে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন সেটা কোনো এক ব্যক্তি ঠিক করবে না। এটা জাতীয় সংসদের ক্ষমতাসীন দল, প্রধান বিরোধী দল, দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল সকলে মিলে বসে ঠিক করবেন যে কে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। এখন প্রশ্ন উঠতে পারে যে তারা বসলেই কি ঠিক হয়ে যাবে? হ্যাঁ, হবে না, কিন্তু জুলাই জাতীয় সনদে একটা একেবারে সুনির্দিষ্ট ফর্মুলা দিয়ে দেওয়া হয়েছে যে রাজনৈতিক দলগুলো এই ফর্মুলা অনুসরণ করতে বাধ্য এবং এই ফর্মুলার মধ্য দিয়ে একজন নিরপেক্ষ ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবেই, এটার কোনো ব্যত্যয় ঘটবে না। সুতরাং তারা এই পথে যাবেন। একইভাবে বাংলাদেশে নির্বাচন কমিশন গঠন, আমরা জানি নির্বাচন কমিশন গঠন নিয়ে এই দেশে কতবার রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে, কিন্তু তারপরেও এক ধরনের লোক দেখানো। এবারের গণভোটে এই প্রস্তাব হাজির করা হয়েছে যে নির্বাচন কমিশনে কারা নিয়োগ পাবেন, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার, সেটাও একইভাবে জাতীয় সংসদের সরকারি দল, প্রধান বিরোধী দল, দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল সকলে বসে নির্দিষ্ট পদ্ধতিতে তারা খুঁজে নেবেন যে কে প্রধান নির্বাচন কমিশনার হবে, কে নির্বাচন কমিশনার হবে। পাবলিক সার্ভিস কমিশন, আমরা জানি যে এই দেশের সরকারি কর্মচারীদের দলীয়করণ, জনপ্রশাসনের দলীয়করণ কি ভয়াবহ এক ব্যাধি, দুর্নীতি। আপনার সন্তান, আমার সন্তান, আমাদের ভাই ব্রাদাররা, তারা দেখা যাচ্ছে সবচেয়ে ভালো ফলাফল করেও ওইখানে ভাইভাতে গিয়ে তারা হেরে যাচ্ছে, ফেল করছে, তারা চাকরি পাচ্ছে না, সুযোগ তার মেধা যোগ্যতা অনুসারে সে চাকরি পাচ্ছে না, চাকরি পাচ্ছে দলীয় পরিচয়ধারীরা। সুতরাং এই পাবলিক সার্ভিস কমিশনকে নিরপেক্ষ করতে হবে। কিভাবে করা যাবে? এই কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ নিরপেক্ষ পদ্ধতিতে হতে হবে। প্রস্তাব করা হয়েছে ঠিক একইভাবে জাতীয় সংসদের সরকারি দল, বৃহত্তম বিরোধী দল, দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল, তাদের প্রতিনিধিরা একসঙ্গে বসে তারা ঠিক করবেন যে কারা পাবলিক সার্ভিস কমিশন চালাবে। এগুলো এক ধরনের বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে দেশের গণতান্ত্রিক ব্যবস্থায়। হ্যাঁ, আরেকটা হলো সংবিধান সংশোধন। একটু আগেই বললাম যে এক ব্যক্তির ইচ্ছায় সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক বাতিল করে দেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাস বলে যে একটি বা দুটি ছাড়া বাকি সকল সংবিধান সংশোধন হয়েছে ব্যক্তি বিশেষের স্বার্থে, ব্যক্তি বা গোষ্ঠী বিশেষের খায়েশ পূরণের জন্য, ক্ষমতা কুক্ষিগত করা, জাতির জন্য, জনগণের জন্য কিছু করা হয়নি। এবং আমরা দেখেছি যে 2011 সালে এক ব্যক্তির ইচ্ছায় সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে তুলে দেওয়া হয়েছে। তো এটা তারা কিভাবে করেছে
সংসদে তাদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা ছিল। বর্তমান পদ্ধতিতে কোনো দলের সংসদে যদি 2/3 এমপি থাকে তাহলে সে সংবিধান সংশোধন করা তার কাছে একটা ছেলে খেলার ব্যাপার, সে করে ফেলে। 1974 সালে একই পদ্ধতিতে বাকশাল কায়েম করা হয়েছিল। 2004 সালে এই পদ্ধতিতে বিচারপতির বয়স বাড়ানো নিয়ে আমরা 111 পর্যন্ত গিয়ে তারপরে ফ্যাসিবাদে ঢুকে গেলাম পুরা এই সময়টা। তারপরে 2011 সালে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক তুলে দিয়ে আমাদেরকে এক দানবীয় শাসনে ঢুকানো হয়েছে, ভুয়া নির্বাচনের ইতিহাসের মধ্যে ঢুকানো হয়েছে। সুতরাং সংবিধান সংশোধনের বর্তমান পদ্ধতিটা পরিবর্তন করে এটা কিছুটা কঠিন করা দরকার। কঠিন হলে পারে ক্ষমতাসীনরা যখন খুশি তেমন সংবিধান সংশোধন আর করতে পারবে না, এটা ছেলে খেলায় আর পরিণত করতে পারবে না। তো সংবিধান সংশোধনের পদ্ধতি কিভাবে কঠিন হবে, এজন্য সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের আইনসভাটা 2 কক্ষের হবে। একটা হলো বর্তমান জাতীয় সংসদ যেভাবে আছে এভাবে বহাল থাকবে, আরেকটা হবে সেটাকে বলা হবে উচ্চ কক্ষ বা সিনেট। সেটার যারা সদস্য তারা নির্বাচিত হবেন একটু ভিন্ন পদ্ধতিতে। যে সমস্ত রাজনৈতিক দল জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে ন্যূনতম 1% ভোট পাবে দেশব্যাপী সামগ্রিকভাবে, সেই দল একটি সিট পাবে উচ্চকক্ষে। মোট 100 সদস্যের উচ্চকক্ষ হবে। সেখানে যে দল যত শতাংশ ভোট পাবে তার ততজন সদস্য থাকবে, যে দল 10% ভোট পাবে তার 10 জন থাকবে। এখন এখানে বলা হয়েছে যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে জাতীয় সংসদে 2/3 ভোটে প্রথমে পাশ করতে হবে সংবিধান সংশোধনের বিল, তারপরে সেটা উচ্চকক্ষে যাবে। উচ্চকক্ষে আর 2/3 লাগবে না, সেখানে মানে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা 51 জনের ভোট পেলে ওটা পাশ হয়ে যাবে। এখন কেউ কেউ ভাবতে পারেন তাহলে কী লাভ হলো, 51 জন তো তার থাকবেই না, থাকবে না। বাংলাদেশের নির্বাচনের ইতিহাস বলে যে সবচাইতে গ্রহণযোগ্য যে 3টি নির্বাচন 1991 সাল, 96 সাল এবং 2001 সাল, এই 3টি নির্বাচনের কোনোটিতেই কোনো দল 40% উপরে ভোট পায়নি। 2001 সালের নির্বাচনে আমরা দেখেছি ক্ষমতাসীন জোট 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, কিন্তু তাদের মোট ভোট 40%-এর মধ্যে ছিল। তার মানে দাঁড়ায় যে বাংলাদেশে কোনো একক দলের 40%-এর উপরে ভোট পাওয়ার সম্ভাবনা খুব কম, পাবেই না বলবো না, কিন্তু কম। তার মানে আপার হাউস বা উচ্চকক্ষে কোনো দলের 40 জনের বেশি সদস্য থাকবে না, কিন্তু তার 51 জন লাগবে সংবিধান সংশোধনের বিল পাশ করতে হলে। তাহলে বিরোধী মত তখন সে কি করবে? তখন সে অন্য দলের কাছে যাবে, গিয়ে বলবে জাতীয় স্বার্থে বিল আনা হয়েছে, আপনারা আমাদের সঙ্গে একমত হন। যদি সত্যি সত্যি জাতীয় স্বার্থে হয় তাহলে কে একমত হবে না? সবাই একমত হবে। আর যদি ব্যক্তির খায়েশ পূরণের জন্য আনা হয় তাহলে একমত হবে না। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন মনির হায়দার, বিশ্বে যত গণভোট হয়েছে কখনো কি না ভোট বিজয়ী হয়েছে, না সব জায়গায় হা ভোট বিজয়ী মানে হয়েছে? আপনি সরাসরি ওখানে চলে গেলেন, তো আমি জনগণকে আরো কিছু সংস্কারের বিষয় জানানো দরকার, আপনি প্রশ্নটা মাথায় রাখেন। জি। তারপরে সংবিধান সংশোধনের পদ্ধতি পরিবর্তনের কথা বলা হয়েছে। এগুলার রেজাল্ট আজকে হলে কালকে আপনি পেয়ে যাবেন তা না, কিন্তু এটা দীর্ঘ মেয়াদে বলা হয়েছে, এটা ভবিষ্যতের পথরেখা। মানে আগামী 100 বছরে এই দেশ কীভাবে চলবে সেই পরিকল্পনা এই বইয়ের মধ্যে আছে, এবং সেটাই গণভোটে এসছে। বলা হয়েছে আমাদের জাতীয় সংসদকে কার্যকর করার জন্য। আমাদের জাতীয় সংসদ একটা ঠুটো জগন্নাথ, একটা রাবার স্ট্যাম্প সংসদ গত 54 বছর ধরে চলেছে। এই সংসদ কার্যকর করার জন্য এখন সুপারিশ করা হয়েছে, যেটা গণভোটে আছে, যে সংসদের স্পিকার হবেন সরকারি দল থেকে আর ডেপুটি স্পিকার হবেন বিরোধী দল থেকে। জাতীয় সংসদে অনেকগুলো স্থায়ী কমিটি আছে, আপনি জানেন, গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি। এই কমিটিগুলোর সভাপতি এখন সব সরকারি দল থেকে হয়, কিন্তু এবার গণভোটের প্রস্তাব রাখা হয়েছে যে এই কমিটিগুলোর মধ্যে অন্তত 3টি গুরুত্বপূর্ণ কমিটির সভাপতি ম্যান্ডেটরি বিরোধী দল থেকে হবে। এগুলো হলো অর্থনৈতিক স্বচ্ছতা জবাবদিহিতা সম্পর্কিত সরকারি হিসাব কমিটি একটার নাম, আরেকটার নাম অনুমিত হিসাব কমিটি, মানে আপনি খরচের আগেই ওই কমিটির কাছে অনুমোদন নিতে হবে। আরেকটা হলো সরকারি প্রতিষ্ঠান কমিটি। এই 3 কমিটির সভাপতি স্থায়ীভাবে বিরোধী দল থেকে হবে। এছাড়া প্রায় 50টার মতো মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি আছে, 45 বা 50টা। এই কমিটিগুলোর আনুপাতিক হারে বিরোধী দলের থেকে সভাপতি হবে। যখন এগুলো হবে আমাদের সংসদীয় ব্যবস্থায় অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, বৈপ্লবিক পরিবর্তন আসবে। বলা হয়েছে একজন ব্যক্তি কোনোভাবেই 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তিনি যতবারই প্রধানমন্ত্রী নির্বাচিত হন না কেন, মানে সংসদ সদস্য নির্বাচিত হয়ে যতবারই প্রধানমন্ত্রী হন না কেন, সব মিলিয়ে এক জীবনে 10 বছরের বেশি উনি ওই চেয়ারে থাকতে পারবেন না, এটা বলা হয়েছে।
পাশাপাশি তিনি যখনই প্রধানমন্ত্রী হবেন তিনি আর দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না। একই ব্যক্তি দলীয় প্রধান, সরকার প্রধান, সংসদ নেতা, সংসদীয় দলের নেতা, এটা দুনিয়ার কোনোটাই কোথাও ঠিক মতো হয় না। হয় না। সুতরাং বলা হয়েছে এটা হবে না। বলা হয়েছে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য প্রেসিডেন্ট, আমরা জানি আমাদের প্রেসিডেন্ট একটা ঠুটো জগন্নাথ প্রেসিডেন্ট, কোনো কাজ তিনি নিজের সিদ্ধান্তে করতে পারেন না। মানে তার পেছনে, প্রেসিডেন্টের পেছনে এই রাষ্ট্রের শত শত কোটি টাকা খরচ হয় জনগণের করের টাকা, কিন্তু তার কোনো ভূমিকা নাই, কোনো কাজ নাই। প্রধানমন্ত্রীর ইচ্ছা পূরণই তার একমাত্র কাজ। তাহলে তিনি কেন প্রধানমন্ত্রী সরাসরি করলেই তো হয়। এবার প্রস্তাব করা হয়েছে প্রেসিডেন্টের পদটাকে ফাংশনাল করা এবং ক্ষমতার একটা ন্যূনতম ভারসাম্য আনা। আচ্ছা, এইখানে যদি আমি আপনাকে একটা প্রশ্ন করি, এবার প্রেসিডেন্ট নির্বাচনটা কিভাবে হবে? জি, সেটাই এখানে সকল রাজনৈতিক দল সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে প্রথমত প্রেসিডেন্টের নির্বাচন পদ্ধতিটা পাল্টে যাবে। কেমন? বর্তমান পদ্ধতিতে শুধুমাত্র সংসদ সদস্যরা তারা প্রকাশ্যে ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত করেন। এখন যে দল সংখ্যাগরিষ্ঠ বা সরকারি দল, সেই দলের যিনি প্রধান, মানে প্রধানমন্ত্রী চান শফিক প্রেসিডেন্ট হবে, ওই দলের এমপিদের কার ঘাড়ে কয়টা মাথা আছে যে তিনি এটা বিরুদ্ধে বলবেন? না, তাকে এটা তো বিরুদ্ধে প্রকাশ্যে হাত বলবেন তুলে না। বলতে হয়। তিনি ওই লোককে পছন্দ না করলেও তিনি বলেন ভোট দিলাম। কিন্তু যদি এটা গোপন ব্যালটে হয় তাহলে কিন্তু ওই সুযোগটা থাকে যে আমি পছন্দ না করলে আমি তার বিপক্ষে দিলাম। কে বিরুদ্ধে দিয়েছে সরকার সেটা তো প্রধান লেখা জানবেন থাকবে না। না। এবার দুটো পরিবর্তন আসছে। একটা হলো ভোটটা গোপন ব্যালটে হবে রাষ্ট্রপতির নির্বাচনের ক্ষেত্রে। হ্যাঁ, আরেকটা হবে কেবলমাত্র সংসদ সদস্যরা না, দুই হাউস যে উচ্চকক্ষ হবে সেখানকার 100 জন সদস্য ভোট দেবেন। দুই হাউসের সদস্যরা গোপন ব্যালটে ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করবেন। ফলে কে যে প্রেসিডেন্ট হবেন এটা আগে থেকে নিশ্চিত করে বলা সেখানে যাবে কি না। নামের প্রস্তাবনা যাবে? না, কোনো সেখানে প্যানেল যাবে? সেখানে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট দেবে, বিভিন্ন দল তার প্রার্থী দেবে, সেই প্রার্থীদের মধ্যে থেকে সদস্যরা ভোট দিয়ে গোপনে ভোট দিয়ে নির্বাচিত করবেন। ওকে, চমৎকার। বাংলাদেশে মাত্র একবার আপনার একাধিক প্রেসিডেন্ট প্রার্থী, একাধিক বলতে ধরেন 91-এ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আওয়ামী লীগ তখন বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট করেছিল। এরপর আর কখনো হয় নাই। কেন হয় নাই? কারণ সবাই জানে এটা অর্থহীন। কে প্রেসিডেন্ট হবে সবাই জানে। এই যে নিশ্চিতভাবে একজন প্রেসিডেন্ট হবেনি আগে বলে দেওয়ার, সেটা এবার বন্ধ হয়ে যাবে। সুতরাং প্রেসিডেন্ট যখন এই পদ্ধতিতে নির্বাচিত হবেন, অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে তার একটা অথরিটি তৈরি হবে, একটা ক্ষমতা তৈরি হবে। পাশাপাশি এখানে প্রস্তাব করা হয়েছে, গণভোটে আছে, যে প্রেসিডেন্ট কিছু কাজ করবেন যেগুলোর জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন পড়বে না। দুর্নীতি দমন তিনি কমিশনের বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেবেন তার মতো, তিনি এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান সদস্যদের নিয়োগ দেবেন তার ইচ্ছে মতো, তিনি তথ্য কমিশন, মানবাধিকার কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, এগুলোতে তিনি নিয়োগ দেবেন তার মতো করে। এই অন্তত এইটুকু ক্ষমতা তাকে দেওয়া হচ্ছে। আরও প্রস্তাব করা হয়েছিল, রাজনৈতিক দলগুলো একমত না হয় সেটা করা যায়নি। বিচার ব্যবস্থায় আসেন এবার। বাংলাদেশের বিচার ব্যবস্থার যে কি করুণ দশা গত 54 বছরে, আর 16 বছরে তো এটাকে বুলডোজ করা হয়েছে, মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। একজন প্রধান বিচারপতি কি অসহায়ভাবে দেশ থেকে পালিয়ে জীবন রক্ষা করেছেন আমরা জানি। সরকার যে নিপীড়ন, ফ্যাসিবাদী সরকার যে নিপীড়ন চালাতো, সেই নিপীড়নের পরিপূর্ণতা দিত বিচার বিভাগ। খাদিজাতুল কোবরার জেলবাসের কথা আমরা ভুলিনি, রাজবাড়ির সেই মেয়েটা রাত্রির কথা আমরা ভুলিনি। ঠুনকো কটূক্তির অভিযোগে গ্রেপ্তার করে এই দুই মেয়েকে, আরও বহু মানুষকে মাসের পর মাস কারাগারে রাখা হয়েছে। কোনো কোর্ট জামিন দেয়নি তাদেরকে। উচ্চ আদালত, সর্বোচ্চ আদালত কেউ জামিন দেয়নি। কেন দেয়নি? কারণ এই সমস্ত আদালত বা বিচার ব্যবস্থা নিপীড়ক সরকারের পরিপূরকে পরিণত হয়েছিল। সুতরাং বিচার ব্যবস্থাকে সত্যিকার অর্থে স্বাধীন এবং কার্যকর করার প্রস্তাব এখানে আছে। উচ্চ আদালত আপনার বিশেষত পুরো বিচার বিভাগের নিয়ন্ত্রণ সরকারের কাছ থেকে চলে যাবে উচ্চ আদালতের কাছে। আমরা জানি এরই মধ্যে স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা করা হয়েছে। বিচারকদের নিয়োগ, পোস্টিং, পদোন্নতি সব বিচার বিভাগ দেখবে, আইন মন্ত্রণালয় দেখবে না। তারপরে উচ্চ আদালতের বিচারক নিয়োগের জন্য একটা স্বাধীন স্বতন্ত্র কাঠামো দাঁড় করানোর কথা বলা হয়েছে। তারা 2 বছরের অস্থায়ী নিয়োগের মধ্যে তাদের যে পারফরমেন্স, সেটার উপর ভিত্তি করে জেনুইনলি তাদের কনফার্ম করা হবে, স্থায়ী করা হবে। চমৎকার মনির হায়দার, আমরা একদম শেষ পর্যায়ে আছি। হাইকোর্টের বিচারকদের অ্যাপিলেট ডিভিশনে নেওয়ার ক্ষেত্রেও কোনো দলবাজি চলবে না। অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের মধ্য থেকে কে প্রধান বিচারপতি হবেন সেটাও দলবাজির মাধ্যমে ঠিক হবে না। এই সুপারিশগুলো করা হয়েছে। আরও বড় সুপারিশ করা হয়েছে। এখন আপনার সেই মেহেরপুরের মুজিবনগরের একটা মানুষ যদি তাকে
একটা জামিন চাইতে হয়, জামিনের জন্য তাকে হাইকোর্টে ঢাকায় আসতে হয়। সুনামগঞ্জের তাহিরপুরের একটা মানুষ যদি একটা রিট মামলা করতে চায় তাকে ঢাকায় আসতে হয়, আর কোনো অপশন নাই। তার সক্ষমতা আছে কি নাই শারীরিক, আর্থিক, সামাজিক, সে বিবেচনায় রাষ্ট্র করে না। প্রস্তাব করা হয়েছে হাইকোর্টের বেঞ্চ প্রত্যেক বিভাগীয় শহরে যাবে, তারা যাতে বিভাগীয় শহরে এসে তারা তাদের মামলা ফেস করতে পারেন, জামিন চাইতে পারেন। বলা হয়েছে প্রত্যেক উপজেলায় আবার আদালত ব্যবস্থা চালু হবে। এগুলো সবই সুবিচার, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য, ইনসাফ কায়েমের জন্য বলা হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে শেষ করি, এরপর আপনি অন্য জায়গায় যান। সেটা হলো রাষ্ট্রপতির ক্ষমা বলে একটা জিনিস চালু আছে। আপনার নিশ্চয়ই মনে আছে 1999 সালে লক্ষ্মীপুরে বিএনপি নেতা অ্যাডভোকেট নুরুল ইসলামকে হত্যা করে সেখানকার কুখ্যাত তাহের বাহিনী 17 টুকরা করে মেঘনা নদীতে ভাসিয়ে দিয়েছিল। ওই ঘটনায় তাহেরের দুই ছেলে টিপু এবং বিপ্লব, তাদের মৃত্যুদণ্ড হয়েছিল। বিচারিক আদালত থেকে হয়ে হাইকোর্টে কনফার্ম হয়েছে, হাইকোর্ট থেকে সুপ্রিম অ্যাপিলেট ডিভিশনে গিয়েও সেটা বহাল ছিল। তাদের ফাঁসি কার্যকর হবার আগে রাষ্ট্র ক্ষমতায় পরিবর্তন চলে আসে, ফ্যাসিবাদীরা ক্ষমতায় আসে। তারা এসে এই কথিত রাষ্ট্রপতির ক্ষমতায় ওই দুই কুখ্যাত খুনিকে ক্ষমা করে ছেড়ে দেয়। শুধু এই দুইজন না, এদেশে এরকম ডজন ডজন ঘটনা ঘটেছে। আপনার ভাই খুন হয়েছে, তাকে ক্ষমা করে দিচ্ছে হামিদ, আপনি কিছুই জানেন না। তো এই ব্যবস্থার অবসানের সুপারিশ করা হয়েছে যে রাষ্ট্রপতি, আসলে তো প্রধানমন্ত্রী করে, রাষ্ট্রপতির নামে করে আর কি, রাষ্ট্রপতি কাউকে ক্ষমা করতে পারবেন না যদি ভিকটিম পরিবার অনুমতি না দেয়। ক্ষমা করার প্রস্তাব আগে ভিকটিমের ফ্যামিলির কাছে যাবে, ফ্যামিলি যদি সম্মত হয় তাহলেই তাকে ক্ষমা করা যাবে, নইলে করা যাবে না। এরকম অনেক বৈপ্লবিক সংস্কারের প্রস্তাব এবারের গণভোটে আছে। গণভোটে হাঁ জিতলে দেশের জনগণ, এই দেশ এই সব কিছু পাবে, না জিতলে এগুলা কিছু পাবে না। আপনি বলেছেন না জিতলে আর কি হবে? না জিতলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে, পরিত্যক্ত ঘোষিত হবে। যদি আমরা মনে করি যে আমাদের জুলাই অভ্যুত্থান ভুল হয়ে গেছে, জুলাই অভ্যুত্থান আমাদের দরকার নেই, দরকার ছিল না, আমরা আবার জুলাইয়ের আগে ফিরে যাব, কোনো অসুবিধা নেই। তাহলে এই গণভোটের পক্ষে কারা আর গণভোটের বিপক্ষে কারা? আমার বলার দরকার আছে? এত এত পরিষ্কার করে বললাম, এই প্রশ্নের জবাব তো আমি মনে করি একেবারে ক্লিয়ার হয়ে গেছে। আপনি আমার চাইতে ভালো জবাব দিতে পারবেন এখন। জি, আমরা যদি দেখি যে এই যে গণভোট কোনো রাজনৈতিক দল চেয়েছিল জাতীয় নির্বাচনের আগে হোক, পরে আবার সেটা একই দিন হচ্ছে। এই যে গণভোটের জন্য যে 1 ঘন্টা বেশি রাখা হয়েছে, তাহলে আমি ধরে নিই যদি সাভার এলাকায় 7 লাখ ভোটার, সেই 7 লাখ ভোটার কি সঠিক সময়ে ভোট দিতে পারবে 1 ঘন্টা বেশি সময়ের ভিতরে? দেখুন, এইটা একটা টেকনিক্যাল কোশ্চেন এবং এটার সঠিক যথাযথ জবাব আমি হয়তো দিতে পারবো না, এটা নির্বাচন কমিশন ভালো বলতে পারবে। আমি বিশ্বাস করি যে নির্বাচন কমিশন সকল হিসাব নিকাশ করেই তাদের এই সময় বাড়ানো সহ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে যে এই সময়ের মধ্যে ভোট গ্রহণ থেকে শুরু করে পুরো বিষয়টা ম্যানেজ করা সম্ভব হবে। সে কারণে তারা এমন পদক্ষেপ নিয়েছে। আবার আমরা দেখলাম যে নির্বাচন কমিশন শেষের দিকে এসে বলছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা গণভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবে। এটা একটা লিগ্যাল ইস্যু, এটা একটা আইনগত বিষয়, সুতরাং এ সম্পর্কে এখন মন্তব্য করা বা আপনার এই বিষয়টার সামনে না, মানে এটা নিয়ে কাজ চলছে। আমি যতটুকু জানি সমন্বয়হীনতার আভাস পাওয়া যায় কিনা, আমি অস্বীকার করব না, কিছুটা সমন্বয়হীনতা এখানে আছে। মূলত একটা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যে রেফারেন্ডাম এবং ইলেকশন দুই জিনিস। রেফারেন্ডাম কোনো ইলেকশন না, ইলেকশন কোনো রেফারেন্ডাম না। ইলেকশনের কোড অফ কন্ডাক্ট থাকে, কারণ ইলেকশনে ক্যান্ডিডেট থাকে, প্রার্থী থাকে। রেফারেন্ডামে কোনো প্রার্থী থাকে না। যে নির্বাচনে কোনো প্রার্থী থাকে না, যেই ভোটে, নির্বাচনে না, যে ভোটে কোনো প্রার্থী থাকে না, সেই ভোটে নির্বাচনের মতোই আচরণ বিধিমালা কতখানি প্রযোজ্য হবে না হবে, হতে পারে না পারে, সেটা নিয়ে সংশ্লিষ্টরা কাজ করছেন বলে আমি জানি। আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তার মানে আগের অবস্থায় ফিরে যাবে নির্বাচন কমিশন? আমি এখনই বলছি না, বাট আমি বলছি আমার জানা মতে সংশ্লিষ্টরা এটা নিয়ে কাজ করছেন। এই হা ভোটের পক্ষে রাজনৈতিক দলগুলোর বাস্তব চিত্র কি দেখছেন ভোটের মাঠে? বাস্তব চিত্র হলো, আমি দেখলাম যে ধরেন আমি যদি কয়েকটি দলের নাম বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যারা জুলাই জাতীয় সনদ প্রণয়নে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং কোনো কোনো ক্ষেত্রে তারা নেতৃত্বও দিয়েছেন বলা যায়।
বাংলাদেশ জামাতে ইসলামী তারাও এই জুলাই জাতীয় সনদ প্রণয়ন প্রক্রিয়ায় সার্বিকভাবে যুক্ত ছিলেন এবং তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি, তারা তো সংস্কারের কথা জুলাই অভ্যুত্থানের লগ্নেই সবচেয়ে জোরালোভাবে উচ্চারণ করেছে এবং তারা একটা জায়গায় এখনো পর্যন্ত একটা ঘাটতি রয়ে গেছে। তাদের কিছু বিষয় তাদের কাছে এখনো পরিষ্কার না হয়, তারা জুলাই সনদে স্বাক্ষর করেনি। তারা আমাদেরকে জানিয়েছেন তারা যে কোনো সময় স্বাক্ষর করবেন, কিন্তু সনদে স্বাক্ষর না করা সত্ত্বেও জুলাই সনদের যে বাস্তবায়নের প্রক্রিয়া গণভোট, সেই গণভোটে হায়ের পক্ষে তাদের নেতারা, শীর্ষ নেতা থেকে শুরু করে সবাই ক্যাম্পেইন চালাচ্ছেন। এই যে স্বাক্ষর না করার দায় কার? বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান, মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যরা তারা রিপিটেডলি হায়ের পক্ষে ক্যাম্পেইন করেছেন, বলেছেন। জামাত ইসলামী নেতারা বলছেন, এনসিপি নেতারা বলছেন। সুতরাং আমাদের কনফিউশনটা কোথায় আমি জানি না। প্রপাগান্ডা যারা চালাচ্ছে, কারা চালাতে পারে এটা আমরা সবাই জানি। সুতরাং সেটা খুব বেশি আলোচ্য বিষয় হওয়ার দরকার নেই। এই যে জুলাই আন্দোলন থেকে উঠে আসা শক্তি, রাজনৈতিক দল এনসিপি, তারা এই জুলাই সনদে সই না করার কোনো ব্যর্থতা আপনারা নেবেন কিনা? না, এটা ব্যর্থতার বিষয় না। এটা তারা কিছু সুনির্দিষ্ট বিষয়ের ব্যাপারে আরেকটু পরিষ্কার হতে চান। আমাদের সঙ্গে এখনো তাদের কথা চালু আছে। এটা ব্যর্থতার বিষয় নয়, এটা কিছু বোঝাপড়ার বিষয়। আমরা আশা করছি, বিশ্বাস করছি যে অচিরেই তারা এটা স্বাক্ষর করে ফেলবে। সেটা কি নির্বাচনের আগে না পরে? আগে হওয়াও অসম্ভব না। আপনি আশা করছেন যে আমি নির্বাচনের বলছি আগে হওয়াও অসম্ভব না। ওকে, আপনার কাছে আমার প্রশ্ন, এবার মানুষ কাদেরকে ভোট দিবে? জাতীয় নির্বাচন এবং গণভোট। বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান সংগঠিত করেছে। যারাই জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি, যারা জুলাই অভ্যুত্থানকে পূর্ণতা দিতে চায়, বাংলাদেশের জনগণ তাদের সবাইকেই ভোট দেবে। আমি তো মনে করি যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো এখন নির্বাচনের মাঠে বা গণভোটের মাঠে আছে, এরা কেউ জুলাইকে বাদ দিয়ে নিজেদের ভবিষ্যৎ চিন্তা করতে পারে না। সুতরাং সুনির্দিষ্ট কোনো দল বা প্রার্থীর ব্যাপারে কথা না বলে আমি আমার বিশ্বাসের জায়গা থেকে বলবো যে রাজনৈতিক দলগুলোর এখন পবিত্র দায়িত্ব হচ্ছে জুলাই অভ্যুত্থানের অপূর্ণতাটাকে পূর্ণতা দেওয়া, নির্বাচনের মধ্য দিয়ে, নির্বাচনের পরবর্তী কর্মকাণ্ডের মধ্য দিয়ে। সুতরাং আমাদের এই গণভোট, এই নির্বাচন এবং আমাদের রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ সব একই সূত্রে গাঁথা। অর্থাৎ হায়ের পক্ষের শক্তি বিজয় লাভ করবে? আপনার কোনো সন্দেহ আছে? আমি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। ওকে, পৃথিবীতে গণভোটের ইতিহাস হলো, যখন থেকে গণভোট চালু হয়েছে তারপর পৃথিবীতে যত গণভোট হয়েছে তার মধ্যে 94% গণভোট হাজয়ী হয়েছে। এটা একটা তথ্য আপনাকে জানিয়ে রাখলাম, ভোটারদেরকেও জানিয়ে রাখলাম। জি, আপনাকে ধন্যবাদ। আপনাকেও। দর্শক, আমরা এতক্ষণ মনির হায়দারের আলোচনা শুনছিলাম। আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।